হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমার বিষয় হচ্ছে টিচিং মেথোডোলজি ইন ক্লাসরুম, অর্থাৎ ক্লাসে কীভাবে আপনি শিক্ষাদান পাঠদান করবেন সেটা সম্পর্কে। ক্লাসরুম মেথড এক এক টিচারের এক এক রকম হয় এবং কিছু স্বীকৃত মেথড পুরো পৃথিবীব্যাপী রয়েছে। আমরা সাধারণত যারা ক্লাসরুমে শিক্ষকতা করি অথবা বাচ্চাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করি, আমরা দেখা যায় যে নানা ক্ষেত্রেই ২-৩টে পদ্ধতি একসঙ্গে যুক্ত করে অনেকটা হাইব্রিড মেথড ব্যবহার করি। অর্থাৎ যে যেটাতে কমফোর্ট ফিল করে সেটা, এবং তার সঙ্গে দেখা যাচ্ছে যে ২-৩টো মেথড একসঙ্গে যুক্ত করে নতুন একটি মেথড ব্যবহার করে আমরা বাচ্চাদেরকে শিক্ষাদান করি। যে কোনোভাবে হোক না কেন, আসল উদ্দেশ্য হচ্ছে পাঠদান ক্লাসরুমে। তো এই মেথোডোলজি বা পাঠদান পদ্ধতি যেটাই হোক না কেন, আসল উদ্দেশ্য তো একটাই, সেটা হচ্ছে যে আমরা যাদেরকে শেখাচ্ছি তাদের সাফল্য। তো দেখা যাক, সাধারণত সবচেয়ে কমন যে টিচিং মেথডগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে ডাইরেক্ট ইনস্ট্রাকশন। অর্থাৎ একজন টিচার দেখা যাচ্ছে ক্লাসরুমে লেকচার দিচ্ছেন, এবং এই ক্লাসরুম লেকচার পদ্ধতি খুবই প্রাচীন একটি পদ্ধতি। এই পদ্ধতিতে সাধারণত দেখা যাচ্ছে ওয়ান ওয়ে ইন্টারাকশন বেশি হয়, অর্থাৎ শিক্ষক নিজেই কথা বলতে থাকেন এবং শিক্ষার্থীরা অথবা যারা সামনে থাকে তারা শুধু শুনতে থাকে। হয়তো মাঝে মধ্যে প্রশ্ন করতে পারে, কিন্তু যদি লম্বা কোনো লেকচার হয়, কোনো একটা টপিক হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা সামনে থাকে দর্শক বা যারা শিক্ষার্থী, তাদের প্রশ্ন করার সুযোগ খুব কমই থাকে, কারণ লেকচার পদ্ধতিটা হচ্ছে অনেকটা ওয়ান ওয়ে এবং এটি খুবই প্রাচীন একটি পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে ফ্লিপড ক্লাসরুম। আমার খুবই পছন্দের একটি পদ্ধতি। এই ফ্লিপড ক্লাসরুম আইডিয়াটি একবারে নতুন বলতে প্রায় ৫-৭ বছর বা ১০ বছর ধরে এটি ব্যবহার হচ্ছে। অর্থাৎ আপনি ক্লাসরুমে যেই পাঠদান করছেন সেই পদ্ধতিটা যদি রেকর্ডেড থাকে, সেটা অডিও ভিডিও যেভাবে হোক না কেন, সেটা যদি শিক্ষার্থীদের জন্য অ্যাভেলেবেল করে দেওয়া হয়, অ্যাক্সেস দেওয়া হয়, তাহলে দেখা যাচ্ছে তারা তাদের সুযোগ সুবিধা মতো বাসায় গিয়ে অথবা অন্য এক সময় যখন ইচ্ছে তারা সেটা দেখতে পারে। সেটা ভিডিও হতে পারে, অডিও হতে পারে, সাধারণত ইউটিউব হতে পারে একটা এই ক্ষেত্রে খুব দারুণ একটা টুল। যাই হোক, ফ্লিপড ক্লাসরুম আইডিয়াটি খুবই চমৎকার একটি আইডিয়া, এবং এটা শুধু দুটো পদ্ধতি বললাম, আরও অনেকভাবে ফ্লিপড ক্লাসরুম ব্যবহার করা যায়। আপনি যদি একটু গুগলে গিয়ে ফ্লিপড ক্লাসরুম সার্চ করেন তাহলেই পেয়ে যাবেন। ফ্লিপড ক্লাসরুম অনেক রকম আইডিয়া আছে, বাট সবচেয়ে কমন পদ্ধতি হচ্ছে অডিও ভিডিও পদ্ধতি। কাইনেস্থেটিক লার্নিং, এটা হচ্ছে অনেকটা যারা নাকি আপনার কথা বা বুঝতে সমস্যা, তাদেরকে হাতে কলমে শিক্ষা দেওয়া, অর্থাৎ হ্যান্ডস অন লার্নিং। আপনি কোনো একটি কাজ তাদেরকে করতে দিয়ে, অথবা তাদেরকে কোনো একটা প্রজেক্ট করতে দিয়ে তাদেরকে শেখাচ্ছেন, অথবা তাদেরকে এমন একটিভাবে গাইডলাইন দিচ্ছেন যে তারাই কাজ করছে, কাজ করতে করতে শিখছে। এটাই হচ্ছে কাইনেস্থেটিক লার্নিং। এতক্ষণ যেগুলো বললাম সেগুলো ছিল শিক্ষক কেন্দ্রিক শিক্ষা, অর্থাৎ টিচার সেন্টার্ড মেথড। এখন যেগুলো বলছি সেগুলো হচ্ছে স্টুডেন্ট সেন্টার্ড মেথড। অর্থাৎ শিক্ষাদান পদ্ধতি তো দুইভাবে হতে পারে, একটি হচ্ছে শিক্ষকের প্রেক্ষাপট থেকে, তার ভঙ্গি থেকে, আরেকটি হচ্ছে স্টুডেন্টদের সাইড থেকে, অর্থাৎ তারা কীভাবে শিখবে সেটা তারাই নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ তারা কি শিখবে তারাই অনেকটা নিয়ন্ত্রণ করে, এবং তারা কী শিখতে চায় সেটা দেখা যাচ্ছে পড়ালেখার আলটিমেট গোল সেদিকে চলে যায়। তো ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন, এটা হচ্ছে একই ক্লাসে দেখা যায় যে বিভিন্ন রকম ক্যাটাগরির ছেলে মেয়ে থাকে। কারো হয়তো হাই এন্ডিং, হাই অ্যাচিভার, লো অ্যাচিভার, মিডিল অ্যাচিভার, মিডিওকার। তো শিক্ষাদানের যে লেসন প্ল্যানটা করা হয়, এটা এমনভাবে করা হয় যাতে 3 ধরনের শিক্ষার্থীরাই এটা থেকে সুযোগ পেতে পারে, এবং ক্লাসরুমে দেখা যাচ্ছে ডিফারেন্সিয়েশন করা হয়। অর্থাৎ যারা নাকি খুব ভালো পারে তাদেরকে দেখা যাচ্ছে এক্সট্রা কোনো হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, আর যারা নাকি লো অ্যাচিভার দেখা যাচ্ছে তাদেরকেই বেশি সময়টা দেওয়া হচ্ছে। অর্থাৎ বৈচিত্র্য থাকে এই ক্ষেত্রে। তবে এটি
যদি ক্লাস সাইজ খুব বড় হয় সেক্ষেত্রে একটু সমস্যা, ছোট ক্লাসের ক্ষেত্রে এটি খুবই ফলপ্রসূ। তৃতীয়টি হচ্ছে ইনকোয়ারি বেসড লার্নিং। এটি আধুনিক শিক্ষা ব্যবস্থার একটি নতুন রূপ, অর্থাৎ বাচ্চারা অথবা শিক্ষার্থীরা, স্টুডেন্টরা তারাই আপনার প্রশ্ন করবে, তারা ইনকোয়ারি তৈরি করবে, তারা কি শিখতে চায়, জানতে চায়, এই ব্যাপারে তারা গবেষণা করবে, তারাই দেখা যাচ্ছে তাদের অর্থাৎ আপনি যদি একটু উদাহরণ দিই, যেমন ধরেন আপনি যদি বলেন যে আপনি ধরুন বায়োলজির সেল নিয়ে কথা বলতে চান, তাদের সঙ্গে তাদেরকে শেখাতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তারাই রিসার্চ করবে, তারাই প্রশ্ন করবে সেল কি, সেল কীভাবে কাজ করে, এই ব্যাপারগুলো তারাই গবেষণা করে, তারাই ইনকোয়ারি করে জানার চেষ্টা করবে, আপনি শুধু তাদেরকে গাইড করবেন। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে পুরো ফ্লোটা স্টুডেন্টরাই কন্ট্রোল করে, শিক্ষক শুধু তাদেরকে দেখিয়ে দেয় যে কোন জায়গায় তথ্যগুলো পাওয়া যেতে পারে। এক্সপিডিশনারি লার্নিং, এইটাতে হচ্ছে অনেকগুলো কন্টেন্ট নানাভাবে থাকে, প্রবলেম সলভিং থাকে, রিয়েল ওয়ার্ল্ড সিনারিও থাকে, অর্থাৎ বাচ্চারা দেখা যাচ্ছে যে যখন আপনি এখানে উদাহরণ যেমন আমি লিখেছি যে আপনি পলিউশন নিয়ে পড়াচ্ছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদেরকে আপনি আপনার পাশের কোনো জায়গায় যেখানে ইন্ডাস্ট্রি আছে সেখানে নিয়ে গেলেন, তারা দেখলো যে কীভাবে এয়ার পলিউশন হচ্ছে, ওয়াটার পলিউশন হচ্ছে, অর্থাৎ নিজেরা এক্সপিরিয়েন্স থেকে তারা শিখবে। এই নিজে থেকে অভিজ্ঞতা থেকে শেখা, এটি হচ্ছে এক্সপিডিশনারি লার্নিং। এটি খুবই কার্যকরী একটি পদ্ধতি, কারণ তারা নিজেরা গবেষণা করে, নিজেরাই দেখা যাচ্ছে জেনে, চোখে দেখে এবং অভিজ্ঞতা থেকে এটা শিখে। পার্সোনালাইজড লার্নিং, এই ক্ষেত্রে দেখা যেতে পারে যে স্টুডেন্টরা কী চায় সেটার উপর নির্ভর করে দেখা যাচ্ছে শিক্ষক প্ল্যান করেন, অর্থাৎ তারা তাদের ইন্টারেস্টটা কী, তাদের স্কিলটা কী, তারা কোন দিকে যেতে চায়, অর্থাৎ দেখা যাচ্ছে অর্থাৎ পুরো কারিকুলামটা ডিজাইনটাই হয় তাদের উপর নির্ভর করে, অর্থাৎ তারা এটা অবশ্য আপনার ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে বেশি সম্ভব, কারণ সেখানে কারিকুলাম অনেক ফ্লেক্সিবল, টিচারের ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন, কিন্তু ন্যাশনাল কারিকুলাম বা জাতীয় কারিকুলাম যেহেতু সেট থাকে, সেখানে আপনার এটাকে থেকে বাইরে যাওয়া খুবই কঠিন একটা ব্যাপার। তবে এখানে এখন যেহেতু নতুন সৃজনশীল পদ্ধতি এসছে, সেই ক্ষেত্রে কিছুটা শিক্ষকদের হাতে স্বাধীনতা থাকলেও জাতীয় শিক্ষাক্রমের বাইরে যাওয়াটা একটু কঠিন ব্যাপার। তো এই পদ্ধতিটা আমার মনে হয় ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে বেশি কার্যকর হবে, অন্য পদ্ধতিতে এটা খুব কঠিন হয়ে যাবে প্রয়োগ করা। গেম বেসড লার্নিং, এটিও একটি কনসেপ্ট যেখানে নাকি আপনি ক্লাসে সব কিছুই গেমিফিকেশন করে ফেলছেন, অর্থাৎ দেখা যাচ্ছে যে বাচ্চাদেরকে কুইজ মধ্যে নিয়ে যাওয়া, কোনো একটা প্রতিযোগিতার মধ্যে নিয়ে যাওয়া, অথবা কোনো একটা গেম খেলতে দিয়ে সেখান থেকে তারা শেখা, কম্পিটিশন তৈরি করা, অর্থাৎ পুরো যে টপিকটাই আপনি পড়াচ্ছেন ঠিক গেমিফিকেশন করা, গেম বেসড লার্নিং। এক্ষেত্রে যে ডিজিটাল মিডিয়া ইউজ করতে পারেন কোনো কথা না, এটা আপনার উপর নির্ভর করে। আপনি ইভেন পেপার দিয়েও গেম তৈরি করতে পারেন, যেমন ফ্ল্যাশ কার্ড, ফ্লিপ কার্ড, এরকম অনেক কিছুই করতে পারেন, এটা আপনার উপর নির্ভর করে। এক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চারা যদি খেলতে খেলতে শিখে, সেটা অনেক তারা খুব সহজে মনোযোগ দেয় এবং এই পদ্ধতিটা অনেক সুন্দর। তবে আমি যতগুলো পদ্ধতির কথা বলছি, এগুলো সবগুলো একটি প্রয়োগ না করে অনেকগুলো একসঙ্গে মিক্সড করে ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ মিক্সড পদ্ধতি হতে পারে। সেক্ষেত্রে আপনার সবগুলো পদ্ধতি কাজে দিবে আশা করি। এতক্ষণ যে পদ্ধতিগুলোর কথা বললাম, এটা একটা গ্রাফ চিত্র। আপনি যদি দেখেন যে ডান দিকে উপরের দিকে পার্সোনালাইজ লার্নিং, গেম বেসড লার্নিং, এগুলো খুব হাই এন্ড টিচিং পদ্ধতি। বাম দিকে উপর দিকে দেখা যাচ্ছে ফ্লিপড ক্লাসরুম, সেটিও যথেষ্ট খুবই কার্যকরী একটি পদ্ধতি। নিচের দিকে যদি আসেন দেখেন এক্সপেডিশন লার্নিং, ডিফারেন্সিয়েট ইনস্ট্রাকশন, এগুলো একটু লো এন্ডেড পদ্ধতি। নিচের দিকে আবার যদি দেখেন কাইনেস্থেটিক লার্নিং, ডাইরেক্ট ইনস্ট্রাকশন, এগুলো। তাই উপরের দিকে যেগুলো আছে হাই এন্ড, এই পদ্ধতিগুলো যদি আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি সবচেয়ে বেশি প্রয়োগ করতে পারবেন। ডান দিকের উপরের দিকে সবগুলো হচ্ছে স্টুডেন্ট সেন্টার্ড এবং হাই এন্ডেড, অর্থাৎ যে পার্সোনালাইজড লার্নিং, গেম বেসড এবং ইনকোয়ারি বেসড লার্নিং। ফ্লিপড ক্লাসরুমের আইডিয়াটা যদিও টিচার সেন্টার্ড, বাট এটা খুবই কার্যকর। এখানে আমি অনেকগুলো পদ্ধতির কথা লিস্ট আকারে দিয়েছি, আপনার দেখতে পারেন লেকচার বা টিচার, ক্লাস ডিসকাশন, ডিসকাশন গ্রুপ, লেকচার ডেমনস্ট্রেশন, প্রেজেন্টেশন বাই প্যানেল। এখানে প্রেজেন্টেশন বিভিন্নভাবে হতে পারে। একজন শিক্ষক প্রেজেন্টেশন দিতে পারেন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ব্যবহার করে প্রেজেন্টেশন হতে পারে, স্টুডেন্টরা প্রেজেন্টেশন তৈরি করে চলে আসতে পারে। হ্যাঁ, এরকম অনেকগুলো পদ্ধতি আছে, আপনি চেষ্টা করে দেখতে পারেন একটি একটি করে প্রয়োগ করে কোনটি আপনার জন্য বেশি কার্যকর হয়।
ফোরাম খুব ভালো একটি আইডিয়া। বুলেটিন বোর্ড আইডিয়াটা খুব ভালো। আপনি বাইরে একটি বুলেটিন বোর্ড তৈরি করলেন, যেখানে বাচ্চারা কি শিখলো সেটি তারা গ্রাফ আকারে লিখবে, এবং তাদের কোনো কোয়ারি থাকলে সেখানে লিখবে। টেক্সট বুক অ্যাসাইনমেন্ট, এই সবগুলোই পদ্ধতি আমরা সাধারণত ক্লাসরুমে ব্যবহার করে থাকি। তো আপনি চেষ্টা করে দেখতে পারেন প্রয়োগ করে কোনটা আপনার জন্য বেশি কার্যকর হয়। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে থামস আপ দিবেন, এবং অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আমি এই ভিডিওটি বানানোর জন্য একটি ওয়েবসাইটের সাহায্য নিয়েছি, এটি এখানে লিখে আছে। প্লেজারিজম খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। বাচ্চাদেরকে শেখাতে হবে যে আপনার কোনো তথ্য যদি কোথা থেকে ব্যবহার করা হয়, সেটা উৎস অবশ্যই যেন তারা উল্লেখ করে কোত্থেকে নেওয়া হয়েছে। যাই হোক, অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি থামস আপ দিবেন। আগামী ভিডিও দেখার জন্য আপনাকে আগে থেকেই আমন্ত্রণ জানিয়ে রাখছি। আজকের মতো রাখি, বাই।